নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলায় নাটকীয় মোড়। ডিএ মামলা আজকে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্রর বেঞ্চে, ডিভিশন বেঞ্চে উঠেছিল, যেটা নিয়ে রাজ্য সরকার এসএলপি ফাইল করেছিল এবং তার মামলা দীর্ঘদিন বাদে অন্তত সাময়িকভাবে কিছুটা শুনানি হলো। সেখানে অ্যাপিয়ার করেছিলেন কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায়, তাদের আইনজীবীরা ছিলেন এবং অবশ্যই এবারে রাজ্য সরকার ছিল। রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিংভি তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং একই সঙ্গে এবারের মামলার নাটকীয় মোড় হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষের নেতৃত্বে তাঁরা এই মামলায় পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন কোর্টের কাছে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আইনজীবীরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছেন যে তারা দীর্ঘদিন ধরে যে মামলাটা চলছে অথচ শুনানি হচ্ছে না, 2023, 2024 মানে 2022-এর নভেম্বর মাস থেকে প্রায় 26 মাস 27 মাস ধরে যে মামলাটা কিছুতেই শুনানি হচ্ছে না। 15 বার মামলার শুনানি উঠেছে, আবার মামলাটা পিছিয়ে গেছে। জাস্টিস চন্দ্রচূড় যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ঠিক সেই সময় থেকে আজও সেটা অব্যাহত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে প্ল্যান করা হয়েছে এই মামলাটায় তারা সংযুক্ত হবেন এবং এই মামলাটা যাতে দ্রুত গতিতে এগোয় তার জন্য এই মামলায় ওয়ান অফ দ্য পার্টিস হিসেবে অংশগ্রহণ করবেন। তো শেষ পর্যন্ত যেটা হলো কোর্টের মধ্যে সেটা সংক্ষেপে একটু বলে নিই। সেটা হচ্ছে 22শে এপ্রিল পূর্ণাঙ্গ শুনানি হবে এবং সেটা মামলায় টপ অফ দ্য লিস্টের দিকে অর্থাৎ তালিকায় প্রথম দিকে যাতে থাকে তার জন্য নির্দেশ দিয়েছেন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্র। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে এই মামলাটা আদালতে পেন্ডিং পড়ে রয়েছে, এসএলপিটা এবার একটু ক্লিয়ারেন্স হোক এবং সেই জন্য তারা এর মধ্যে অন্তর্ভুক্তিকরণ চাইছে এবং বিচারপতিরা শেষ পর্যন্ত সেই আবেদনকে গ্রাহ্য করেছেন এবং 22শে এপ্রিল যখন শুনানি হবে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলাটাতে অংশগ্রহণ করতে পারবেন। তাদের আইনজীবীরা এখানে তাদের বক্তব্য পেশ করতে পারবেন। ইতিমধ্যে ভাস্করবাবুরা আমাদের জানিয়েছেন সরাসরি টেলিফোনে সুপ্রিম কোর্ট থেকে যে তারা খুব বড় মাপের কোনো আইনজীবীকে নিযুক্ত করার পরিকল্পনা নিচ্ছেন। ইতিমধ্যে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু আরও বেশ বড় মাপের ন্যাশনাল স্টেজে যারা পারফর্ম করেন অর্থাৎ সুপ্রিম কোর্টে যারা পারফর্ম করেন তারা সেরকম করে একজন বড় আইনজীবীর সঙ্গে তারা ইতিমধ্যে কথা বলার কাজে এগিয়ে রেখেছেন। এটা তো গেলে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে শেষ পর্যন্ত বিচারপতিরা শুনতে গিয়ে একটা কথা বলেছেন যে আমরা এই মামলা শুনবো কেন, কলকাতা হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছে। ফলত এতে একটু বিহ্বল হয়ে পড়েন আইনজীবী অভিষেক মনু সিংভি, কলকাতা রাজ্য সরকারের যিনি দীর্ঘদিন ধরে এই মামলাটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। ফলত তিনি একটু বিহ্বল হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বলেন যে ঠিক আছে আমরা শুনবো, কিন্তু তার নেক্সট 22শে এপ্রিল অর্থাৎ ঠিক এক মাসের মাথায়। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চকে নথিভুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয় যেটা খুব উল্লেখযোগ্য দিক হচ্ছে কনফেডারেশন যারা এই মামলাটার মূল হোতা মলয় মুখোপাধ্যায়দের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যাতে এই মামলায় অংশগ্রহণ না করতে পারে তার জন্য বিরোধিতা করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু ঘটেছে, কী কারণে ঘটেছে জানি না। রাজ্য সরকারের তরফ থেকে বিরোধিতা নয়, কনফেডারেশনের তরফ থেকে বিরোধিতা, অথচ দুজনেই উভয়ই কিন্তু কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চ উভয়ের স্বার্থই কিন্তু মানুষকে ডিএটা পাইয়ে দেওয়া, বিশেষ করে রিটায়ার্ড অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএটা পাইয়ে দেওয়া। আমি ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছি, ভাস্করবাবু বলছেন যে আমরা চাইছি যাতে দ্রুততার সঙ্গে মামলার শুনানিটা হোক, আমরা অবশ্যই ডিএটা যাতে মানুষ পায়, কেন্দ্রীয় হারে পায়, তার জন্য লড়াই করছি। এখন প্রশ্নটা হলো তাহলে কনফেডারেশন যারা এই মামলাটা মূল মামলা করছেন তারা তার বিরোধিতা করলেন কেন? সেটা নিয়ে অবশ্যই পরবর্তীকালে আমরা মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবো, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টে সবে মামলাটা লড়ে বেরিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শুনবো এবং অবশ্যই মঞ্চে যিনি ভাস্কর ঘোষ তিনিও আমাদের কাছে মুখ খুলেছেন। সমস্ত ঘটনাটা যা যা প্রসিডিংস হয়েছে কোর্টের মধ্যে সমস্ত বিষয়টা আমাদের দর্শকদের জন্য সরাসরি টেলিফোনে উত্তরে বলেছেন। শুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়, বলুন। হ্যাঁ বলছি, আপনি তো সুপ্রিম কোর্টে দেখছিলাম আজকে আপনি ছিলেনও সুপ্রিম কোর্টের ডিএ মামলায়। সংগ্রামী যৌথ মঞ্চ কি মামলা এবারে ঢুকলো ডিএ মামলায়? প্রথম এটা 1 নম্বর। আর 2 নম্বর কোর্টের প্রসিডিংস কি হলো একটু যদি বলেন। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে মামলাটাকে দ্রুততার সাথে শুনানি এবং যত তাড়াতাড়ি এসএলপিটা ডিসমিস হয় সেই জন্য একটি অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে। আর মামলা ওটাতেই আজকে কোর্ট রাজ্য সরকারের কাছে জিজ্ঞেস করে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্টে গ্রহণ হবে কেন এসএলপিটা। তার পরিপ্রেক্ষিতে অভিষেক মনু সিংভি বলেন যে আমরা ডিএ দিচ্ছি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হারে দিচ্ছে না বলে যারা কর্মচারী তাদের অভিযোগ।
তা এই কথা বলার পরে আমাদের তরফ থেকে যারা রেসপন্ডেন্টের সব আইনজীবীরা ছিলেন, আমরা ছিলাম, আমরা বলি যে যারা সিনিয়ররা ছিলেন যে এটাকে টপ অফ দ্য লিস্ট বা মামলাটাকে দ্রুততা শুনানি করার জন্য নেক্সট ডেটে ওপরের দিকে যেন রাখা হয়। কারণ অনেকদিনই মামলাটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়নি। তার ভিত্তিতে জজ সাহেব 22শে এপ্রিল মামলাটাকে লিস্টের ওপরের দিকে রাখার নির্দেশ দিয়েছেন এবং সব পক্ষকে শুনানি করবেন তিনি, এই কথা তিনি আজকে বলেছেন। কোন কোন বিচারপতিরা ছিলেন আজকে ডিভিশন বেঞ্চে? সঞ্জয় কারোল এবং মানোজ মিশ্র ডিভিশন বেঞ্চ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মানোজ মিশ্র ডিভিশন বেঞ্চ। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন আইনজীবীরা ছিলেন? রাজ্য সরকারের তরফ থেকে এই মামলাতে আজকে ছিলেন অভিষেক মনু সিংভি। এই মামলাতে রাজ্য সরকারের তরফ থেকে মুকুল রথীও দাঁড়িয়েছেন এবং ডিএটাকে আটকানোর জন্য রাজ্য সরকার মানে পুরো প্রচেষ্টাই করছেন এবং সর্বশক্তি দিয়ে রাজ্য সরকার নামছেন। মানে আজকে মামলাটা করেছিল। আজকে কি মুকুল রোহাত কি অ্যাপিয়ার করেছিলেন? না, আজকে মুকুল রথী অ্যাপিয়ার করেননি, আজকে অভিষেক মনু সিংভি অ্যাপিয়ার করেছিলেন। আর কেউ ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে? না, আজকে আর কেউ ছিলেন না, কারণ আজকে সাধারণত এই মামলাটা যেহেতু লিস্টের নিচের দিকে পড়ে থাকতো সেই জন্য হওয়ার মতন সম্ভাবনা ছিল না। আজকে প্রথম মামলাটা কোর্টের কাছে এটা আবেদন করা হয়। আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি তাতেও আমরা এই আবেদন করেছি যে দ্রুততার সাথে যাতে শুনানি করা হয়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে আবেদন, লিখিত আকারে যে আবেদন করা হয়েছে তাতে আমরা বলেছি। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে এবং লিস্টের যাতে নিচের দিকে না থাকে সেই জায়গাতেই রেখেছেন। ঠিক। আচ্ছা, বিকাশ বাবু দাঁড়িয়েছিলেন আজকে? হ্যাঁ, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, যারা কর্মচারী তাদের হয়ে বেসিক্যালি ছিলেন। হ্যাঁ, তিনি অনলাইনে। দুঃখের মানে পশ্চিমবঙ্গে হয়তো আমাদের জাতিগত চরিত্রটাই এরকম হয়ে উঠেছে যে আমাদের শত্রু মিত্রের যে তফাৎ বোধ, সেই তফাৎ বোধটাই বোধহয় আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা লড়াই করতে নেমেছি, এতদিন থেকে লড়াই করছি কর্মচারীদের জন্য, কর্মচারীদের বন্ধ হয়ে থাকা ডিএ শূন্য পদ পূরণের জন্য আমরা লড়াই করে চলেছি এবং সেই লড়াইয়ে সরকারের সাথে কোনো আপোষ করিনি। এখন আমরা ঢুকলে পরে সরকারের উপর চাপ বাড়বে, এই মামলা ত্বরান্বিত হবে। তারা যে লড়াইটা করছেন সেই লড়াইটাকে আমরা আরো শক্ত করতে ঢুকেছি। আমরা কিন্তু তাদের প্রতিপক্ষ হয়ে ঢুকিনি। আমাদের প্রতিপক্ষ এখানে রাজ্য সরকার, যারা কর্মচারীদের ডিএটাকে মেরে টাকাগুলোকে নয়ছয় করছে। আমরা অবাক হয়ে দেখলাম যে রাজ্য সরকারের পক্ষে যিনি কাউন্সিল ছিলেন আইনজীবী, তিনি আমাদের সংযুক্তিকরণের বিরোধিতা করলেন না, আমাদের বিরোধিতা করলেন ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, তাদের পক্ষ থেকে আইনজীবীরা। তারা বললেন যে না, সংগ্রামী যৌথ মঞ্চকে এই মামলাতে ঢুকতে দেওয়া যাবে না। কেন? সেই কেনটার জবাব তো তারা দিতে পারবেন। এখন তাদের হয়তো মনে হচ্ছে যে এই মামলায় ঢুকলে পরে আমরা এই মামলা ত্বরান্বিত হবে, যেটা আমরা করতে পেরেছি। আমরা বলেছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটাই ছিল যে এই মামলাটা তাড়াতাড়ি শোনা হোক। আজকে দেখবেন যে বিচারপতি প্রথমেই বলেছেন, এটা শুরুটাই এভাবে করেছেন যে কেন আমি হাইকোর্টের রায়ে ইন্টারভেন করব, এই দিয়েই উনি শুরু করেছেন। আচ্ছা, তখন তো দেখলাম যে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তার একটু মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। তখন তিনি পরে উনি স্বীকারও করলেন যে আপনি তো আমার হার্ট অ্যাটাকে জোগাড় করে দিয়েছিলেন। রাজ্য সরকারের কে আইনজীবী ছিলেন? উনি ছিলেন আমাদের অভিষেক মনু সিংভি। উনি কি বলেছেন এটা, যখন এই কথাটা বিচারপতি বলেছেন তখন কি বলেছেন? তখন উনি বলছেন না, এটা অনেক কনস্টিটিউশনাল পয়েন্ট আছে, সুতরাং এটাকে শুনতে হবে। পরে উনি হাসাতে বললেন যে আপনি তো আমার হার্ট অ্যাটাকে জোগাড় করে দিয়েছিলেন আর কি। মনু সিংভি বলেছেন। হ্যাঁ, তো তারপরে উনি বললেন যে হ্যাঁ, আমাদের যে ইমপ্লিড অ্যাপ্লিকেশন সেটাকে আমরা করছি না, কিন্তু আপনাদের বক্তব্য রাখার সমস্ত সুযোগ আপনারা পাবেন, আপনাদের কথা শোনা হবে। এটা মাননীয় বিচারপতি বলেছেন। অর্থাৎ এরা যারা চেয়েছিলেন যে আমরা যাতে না ঢুকি এবং এই মামলা অনন্তকাল ধরে চলতে থাকুক, কর্মচারীরা চাতক পাখির মতো সুপ্রিম কোর্টের কাছে দিকে তাকিয়ে বসে থাকুক আর হাহুতাশ করুক যে বিচারালয়ের কাছ থেকে সুবিচার পাওয়া যায় না। আসলে সুবিচার পাওয়াটাও কিন্তু যারা লড়াই করছেন সুবিচারের জন্য, তাদের লড়াইয়ের ইন্টেন্টের উপরেও নির্ভর করে। আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়েছে আপনার কথায়, যেখানে কে কে ছিলেন বিচারপতি আজকে? বিচারপতি মনোজ মিশ্র ছিলেন, আর কে ছিলেন? সঞ্জয় করল। আর তো এদের মধ্যে কোনো একজন বিচারপতি বলেছেন আমরা এই হাইকোর্টের এই মামলায় কেন ঢুকবো, এটা বলেছিলেন? হ্যাঁ, এটা প্রথমেই বলে শুরু করেছেন। আচ্ছা, তো তার মানে ওরা একটা বুঝতে পেরেছেন যে পুরো ব্যাপারটায় আননেসেসারি ডিলে করছে রাজ্য সরকার। হ্যাঁ, সেটা তো বুঝেছেন এবং ওনারা বলেছেন যে এই মামলাটা সম্পর্কে আমরা সমস্ত কিছুই জানি বলেছেন। হ্যাঁ, এই মামলাটা সম্বন্ধে আমরা সমস্ত কিছুই জানি, এটা বিচারপতিরা বলেছেন। একদম, এজলাসে বসেই বলেছে, আমি ছিলাম ওখানে। আচ্ছা, আর বেরোনোর সময় আমি যেটা আপনাকে বলতে চাইছি
যে বিচারপতিরা যখন দেখুন মানে এই 2.5 বছর ধরে আমরা দেখে এসেছি যে একবার শুনানি পিছিয়ে যাচ্ছে ডেট, মানে শুনানি হচ্ছে না, পরবর্তী ডেট পড়ছে 4 মাস 5 মাস 6 মাস পরে। পরবর্তী ডেটটা তো 14 তারিখ ফিক্সড হতো, অভিষেক মনুজি বারবার করে বলে বলে সেটাকে 22 তারিখে ফিক্স করালেন, মানে 27 দিনের মাথায় আবার শুনানি হচ্ছে। এবং এটাও বলে দিয়েছেন মাননীয় বিচারপতি যে মানে লিস্টের মানে উপরের দিকেই এটা মামলাটা থাকবে। অর্থাৎ এই মামলাটার দ্রুত নিষ্পত্তি হওয়ার গুরুত্বটা মানে বিচারপতি বুঝেছেন, এটাই আমাদের বড় সাকসেস। আমরা যেটা চেয়েছিলাম। আজকেও কি রাজ্য সরকারের তরফ থেকে ইন্টেনশন ছিল যে মামলাটাকে একদমই ছিল আর একটু ডিলে করানোর? একদমই ছিল। মানে সেটাকে মানে সেটা কি বলেছেন মনসিং সিংভি কিছু বলেছেন যেটা গরমের ছুটির পরে হোক বা এরকম কোনো কথা বলেছেন? না, সেরকম কিছু বলেননি, কিন্তু বিচারপতিদের ইন্টেন্ট দেখে হয়তো সেটা করার সাহস পাননি, হয়তো জানি না আর কি। কিন্তু প্রচেষ্টা ছিল যে যাতে মামলাটা শুনানিটা পিছিয়ে যায় আর কি। কিন্তু সেটা যে আবার হওয়ার নয়, সেটা আমরা হতে দেবো না। এবং আমরা যখন ইনক্লুড হতে পেরেছি, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের খুব নামকরা আইনজীবীদেরকে দিয়েই আমাদের পরবর্তী শুনানিতে আমরা উপস্থিত করাচ্ছি। আজকে আপনাদের কে ছিলেন, অ্যাডভোকেট কে ছিলেন? আজকে আমাদের পক্ষ থেকে ছিলেন নচিকেতা যোশীজি, এবং তার সাথে আরেকজন বিক্রম ব্যানার্জি ছিলেন, সিদ্ধার্থ ব্যানার্জি ছিলেন, আমাদের এওয়াররা ছিলেন। আমাদের আজকের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশনটা অন্তর্ভুক্তিটা হোক, এবং পরের দিন শুনানিতে আপনাদের বক্তব্য বিচারপতিরা শুনবেন, তাই তো? শুনবেন, একদম একদম ঠিক ঠিক। এবং একটা নতুন বেঞ্চ এরকম বড় মামলা যখন হয় তখন পূর্ণাঙ্গ শুনানি সাধারণত হয় না আর কি। সেই করেই আমরা মানে খুব বেশি দিন নয়, 1 মাসের মধ্যেই শুনানিতে হবে। 27 দিনের মাথায় শুনানি। আমাদের হাতেও সময় কম, আমরাও ফুল প্রস্তুতি নিয়েই নামছি, কারণ একটা বড় অর্থনৈতিক বার্ডেনও আমরা নিতে চলেছি, কারণ যে আইনজীবীদের কথা আমরা ভাবছি এবং কথাবার্তা অলরেডি শুরু হয়েছে। আচ্ছা, আশা করি সেটা অসুবিধা হবে না আর কি। কর্মচারীরা সাথে আছেন, কর্মচারীদের বিশ্বাসের মর্যাদাটা আমরা দেবো, এবং বিশেষ করে পেনশনার যারা দিনের পর দিন এই মামলাটার দিকে তাকিয়ে আছেন, তাদের ন্যায় বিচার আমরা ফিরিয়ে দেবো। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ। দাদা, ধন্যবাদ। আপনারা এই লড়াইতে অন্তর্ভুক্ত হলেন, শুভেচ্ছা থাকলো। এবং দ্রুত যাতে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী যারা এই মামলাটার দিকে অনন্তকাল ধরে তাকিয়ে আছেন, তাদের শুভেচ্ছা আপনাদের সঙ্গে থাকে। অনেক ধন্যবাদ।